বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই অন্নপূর্ণা যোজনা ফর্মটা আপনারা কিভাবে নিখুঁতভাবে ফিল আপ করবেন যাতে আপনাদের এক ফোঁটাও ভুল না হয়। কারণ যদি অ্যাপ্লিকেশানে ভুল হয় তাহলে আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে, আর ৩,০০০ টাকা যেটা আপনার মাসে ঢোকার কথা সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। তো বন্ধুরা খুব ভালো করে ব্যাপারটা দেখবেন, একটু দেরি হতে পারে কারণ ফর্মটা তো এখন ১৩ পাতার, ফিল আপটা করতে একটু টাইম লাগবে, কিন্তু আমি খুব শর্টকাটে বোঝানোর চেষ্টা করব, একদমই টাইম না নষ্ট করে। তো দেখুন বন্ধুরা, আপনাকে দেখাচ্ছি প্রথম থেকে। ধরুন আপনার ফ্যামিলিতে ৬ জন আছে, ঠিক আছে বন্ধুরা, টোটাল ৬ জন। তো বন্ধুরা ভালো করে ব্যাপারটা বুঝবেন, সব থেকে বয়স্ক যে মানুষটা আছে ধরুন তার নাম হচ্ছে তপন দাস, ঠিক আছে বন্ধুরা, তার নাম হচ্ছে তপন দাস। তারপরে তপন দাসের ওয়াইফ হচ্ছে তাপসী দাস, ৫৫ বছর বয়স। তারপরে দেখুন তপন দাসের ছেলে হচ্ছে শোভন দাস, ঠিক আছে, এবং তপন দাসের বৌমা হচ্ছে অনু দাস, ঠিক আছে। এরপরে দেখুন বন্ধুরা, দুটো বাচ্চা আছে, একটা হচ্ছে রনি দাস আর একটা হচ্ছে মাম্পি দাস। রনি দাস হচ্ছে ৭ বছরের আর মাম্পি দাস হচ্ছে ৩ বছরের। তার টোটালের ব্যাপারটা বুঝবেন। হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে তপন দাস। মেম্বার 1 বলতে তাপসী দাসকে বোঝাচ্ছে, কারণ অ্যাপ্লিকেশান করার সময় আপনাকে এই ব্যাপারগুলোই খেয়াল রাখতে হবে যে মেম্বার 1 কে আছে, মেম্বার 2 কে আছে, মেম্বার 3 কে আছে, এইগুলো গুলালে চলবে না। মেম্বার 1-এ যে আছে সবসময় মেম্বার 1-এতেই থাকবে, 2-এ যে আছে সে 2-এই থাকবে, 3-তে যে আছে 3-তে থাকবে, ঠিক আছে বন্ধুরা। এরকমভাবে আপনাকে অ্যাপ্লিকেশানটা করতে হবে। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে আপনাকে ব্যাপারটা দেখাচ্ছি। দেখুন এই যে ফর্মটা আরম্ভটা হয়েছে এখান থেকে, সবার প্রথমে দেখুন এখানে চাইছে পরিবারের প্রধানের নাম। তো পরিবারের প্রধানের নাম এই যে মাঝখানে লিখতে হবে। এই মাঝখানের ঘরগুলো হচ্ছে লেখার জায়গা, আর ডান দিকগুলো লেখার জায়গা নয়, আর বাঁ দিকগুলো লেখার জায়গা নয়। এই মাঝখানের জায়গাটা হচ্ছে লেখার জায়গা, ঠিক আছে বন্ধুরা। তাহলে আপনাদের কি করতে হবে, পরিবারের প্রধানের নাম বলতে তপন দাস, তারপরে দেখুন জন্ম তারিখ, তপন দাসের জন্ম তারিখ কী আছে এটা লিখতে হবে। তা আপনাদেরকে অবশ্যই ইংলিশে ক্যাপিটাল লেটারে সব ফিল আপ করতে হবে, কারণ এইগুলো তো জমা পড়বে, তারপরে ওখানে ডাটা এন্ট্রি অপারেটর সেটাকে ফিল আপ করবে, সে ইংলিশে ফিল আপ করবে। তাহলে যেটা ইজিলি দেখে বুঝতে পারে সেরকমভাবে লিখতে হবে, তাই ইংলিশে লিখতে হবে। দেখুন তপন দাস হচ্ছে পুরুষ, সেজন্য পুরুষের ঠিক মানা আছে। তারপর দেখুন এখানে আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি যে পরিবারের প্রধান যিনি আছেন তার আধার কার্ড নাম্বার, এটা কিন্তু আধার কার্ড নাম্বার আমি যা হোক একটা র্যান্ডাম দিয়ে দিয়েছি, এটা আসল আধার কার্ড নাম্বার নয়, ঠিক আছে বন্ধুরা, আপনারা সঠিক লিখবেন আধার কার্ড নাম্বারটা। তারপর দেখুন লেখা আছে ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি। তো এটা নেট থেকে বার করা যায়, এটা আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। তার আগে যদি আপনার কাছে নাও থাকে এই জায়গাটা বাদ দিতে পারেন, কারণ দেখুন এখানে লেখা আছে যদি থাকে, তো যদি থাকে দেবেন, না থাকলে না দেবেন, কোনো অসুবিধা নেই। তারপরে দেখুন বন্ধুরা, এই যে হিসাব করলাম যে আপনার পরিবারের সদস্য সংখ্যা কত, দেখুন পরিবারের সদস্য সংখ্যা 6 লেখা আছে। তো এখানে আপনাদের হিসাব করে দেখতে হবে আপনাদের কজন আছে। আমি 6 জনের দেখাচ্ছি, ব্যাপারটা ভালো করে বুঝবেন। 6 জনের সদস্য সংখ্যা, তো অ্যাড্রেস এটাই আছে। ঠিকানা, আপনাদের প্রথমে ঠিকানাটা লিখতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং রাজ্য। এরমভাবে অবশ্যই আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, তবে কিন্তু অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য হবেন, না হলে কিন্তু অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য হবেন না, ঠিক আছে বন্ধুরা। দেখুন এখানে লেখা আছে যোগাযোগ নম্বর কার, এই নাম্বারটা কার চাইছে, পরিবারের প্রধানের, ঠিক আছে বন্ধুরা। পরিবারের প্রধানের আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ থাকতে হবে, সেই নাম্বারটা এখানে লিখতে হবে, ঠিক আছে বন্ধুরা। তারপর দেখুন লেখা আছে পরপর করে সদস্য 1 থেকে আরম্ভ করে যে সমস্ত সবাই আছে প্রত্যেকেরই নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধান, এইসব। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে ব্যাপারটা হচ্ছে এই যে হেড অফ দ্য ফ্যামিলি, এখানে শুধু নাম লিখতে বলেছে, তার জন্ম তারিখ, তার মেল না ফিমেল, সেগুলো কোথায় লিখবে, সেগুলো উপরে লেখা হয়ে গেছে বলে আর এইখানে আর চাইছে না, ঠিক আছে বন্ধুরা। ফ্যামিলির নাম হয়ে গেছে। তারপরে হচ্ছে যে সদস্য 1 বলতে ওনার স্ত্রী, ঠিক আছে, ওনার স্ত্রীর নাম, ওনার স্ত্রীর জন্ম তারিখ, ওনার ফিমেল, তারপরে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, ওনার ওয়াইফ, ওনার আধার নাম্বার, কার, সব তাপসীর, ঠিক আছে বন্ধুরা। এরকমভাবে সদস্য 1 ফিল আপ হয়ে গেল। এবারে ঠিক এরকমভাবে সদস্য 2 ফিল আপ হবে। সদস্য 2 বলতে বলেইছিলাম যে শোভন দাস, ওর ছেলে হবে, ওর ছেলের জন্ম তারিখ, তারপর হচ্ছে মেল না ফিমেল, এরকমভাবে লিখতে হবে।
তারপরে দেখুন লেখা আছে পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, তাহলে শোভন দাসের সম্পর্ক হচ্ছে শোভন দাস হচ্ছে ছেলে, শোভন দাসের আধার নাম্বার। তারপর দেখুন 3 নম্বর সদস্য হচ্ছে অনু দাস, মানে অনু দাস হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির বৌমা, সেই জন্য বৌমার নাম, জন্ম তারিখ, ফিমেল, ডটার ইন ল মানে বৌমা, ঠিক আছে, আধার নম্বর। ডান দিকে দেখবেন বন্ধুরা হ্যাঁ বলে অপশান দেওয়া আছে, লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তো তপন দাস তো ছেলে, হেড অফ দ্য ফ্যামিলি, সেজন্য হ্যাঁ হবে না, সেজন্য ওটা টিক মারা হয়নি। তাপসী দাস, ওনার বয়সটা 60 বছরের কম, তো 60 বছরের কম অন্নপূর্ণা পাওয়ার যোগ্য 25 থেকে 60 বছর পর্যন্ত, তাহলে সেজন্য হ্যাঁ অপশানে টিক মারা হয়েছে। একটা ফর্মেই পরিবারের সমস্ত অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত বলতে এখানে দুজনই পাবে, তো বোঝাই যাচ্ছে দুজন বলতে তাপসী দাস আর অনু দাস। তাপসী দাস হচ্ছে বয়স হচ্ছে 55 মতো বয়স হচ্ছে, তার মানে 60 বছর কম, ওই জন্য হ্যাঁ লেখা আছে, মানে উনি অন্নপূর্ণা যোজনার আবেদনের যোগ্য, ঠিক আছে বন্ধুরা। তারপর দেখুন অনু দাস, অনু দাসও আবেদনযোগ্য অবশ্যই, তো অনু দাসকে অ্যাপ্লাই করা যায় বলে হ্যাঁ করা আছে। তারপরে দেখুন রনি দাস, তারপরে হচ্ছে রনি দাস, মাম্পি দাস, দেখুন বন্ধুরা এখানে রনি দাস, মাম্পি দাস, এটা হচ্ছে দুটো বাচ্চা, দুটো বাচ্চার নাম, জন্ম তারিখ, বয়স লিখতে হবে সদস্য হিসেবে, তাই লেখা আছে। আর ওরা অন্নপূর্ণার যোগ্য নয়, সেজন্য হ্যাঁ বলে অপশানে টিক মারা নেই, ঠিক আছে, ওইখানটা ফাঁকা থাকবে। তারপর দেখুন লেখা আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তারপর দেখুন বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নর্মালি যারা অ্যাডাল্ট আছে প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তাই দেওয়া আছে। হেড অফ দ্য ফ্যামিলি তপন দাস, তার দেওয়া আছে, তাপসী দাস, তারও দেওয়া আছে। তো এটা ফিল আপ করার নিয়ম হচ্ছে প্রথমে ব্যাংকের নাম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তার আইএফএসসি কোড, এইভাবে প্রত্যেকে লিখতে হবে। সদস্য 1-এ আছে কে, তপন দাসের ওয়াইফ, ঠিক আছে, তপন দাসের ওয়াইফের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড, ঠিক আছে বন্ধুরা। আর দেখুন এখানে একটা অপশান দেওয়া আছে যে সমস্ত অ্যাকাউন্ট দেওয়া হবে সেটাতে যেন ডিবিটি যোগ থাকে, তো ডিবিটি যোগ করে অবশ্যই দেখে নেবেন, যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে বা মোবাইল থেকে ইজিলি আমার ভিডিও দেখবেন, লেখা আছে কিভাবে চেক করতে হয়, ভিডিওটা এর আগের ভিডিওতে চেক করে নেবেন। যে আধার কার্ড নাম্বার দিয়ে আপনারা ইজিলি লগ ইন করে আধার কার্ড সাইটে যে আধার শেডিং স্ট্যাটাসে দেখবেন যেটা আধার শেডিং সেটাই হচ্ছে ডিবিটি, ঠিক আছে বন্ধুরা। আধার কার্ডে যেই ব্যাঙ্কটা অ্যাড আছে সেই ব্যাঙ্কটা হতে লিখবেন। আপনার হয়তো আগে লক্ষ্মী ভাণ্ডার সেই ব্যাঙ্কে হয়তো ঢুকছে না, কোনো অসুবিধা নেই, ডিবিটি যে ব্যাঙ্কে আছে সেই ব্যাঙ্কটাই আপনাকে লিখতে হবে। আপনার যদি ডিবিটি অন্য কোনো ব্যাঙ্কে লিঙ্ক করা থাকে, যেই ব্যাঙ্কটা আপনার পছন্দ নয়, যাতে টাকা ঢুকলে আপনি তুলতে পারবেন না, তাহলে আপনাকে অবশ্যই ডিবিটি চেঞ্জ করে নিতে হবে। ধরুন আপনার দেখাচ্ছে পিএনবি, ঠিক আছে বন্ধুরা, তো আপনার পিএনবিতে টাকা নেওয়ার ইচ্ছা নেই, তো আপনি ইমিডিয়েট এটাকে অনলাইনে এসবিআই যে ট্রান্সফার করে নিতে পারেন, অনলাইনে এসবিআই, ধরুন আপনার এসবিআই অ্যাকাউন্টও আছে, পিএনবি আছে, তো এসবিআইটা আপনার পছন্দ, যাতে এসবিআই টাকা ঢুকলে আপনি টাকাটা তুলতে পারবেন, তাহলে আপনি অনলাইনে এসবিআই ট্রান্সফার করে নেবেন কিংবা ব্যাঙ্কে গিয়েও করতে পারেন। তো ডিবিটি যেটা পছন্দ সেই ব্যাঙ্কে ডিবিটি করিয়ে নেবেন, আর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসগুলোই লিখবেন। সদস্য 1-এ তাপসী লিখবে, সদস্য 2-এ শোভন দাস ছিল সেই লিখবে, সদস্য 3 বলতে বৌমা ছিল সেই লিখবে, আর সদস্য 4 আর 5 কে ছিল, বাচ্চারা, তাদের অ্যাকাউন্ট নেই, তাই সেগুলো ফাঁকা দেওয়া আছে। তারপর দেখুন বন্ধুরা কি লেখা আছে, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ভোটার তালিকার অংশ নম্বর সহ। তো দেখুন বন্ধুরা হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ড নাম্বার আছে, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর। তো বিধানসভা ক্ষেত্র নম্বর থাকে জানেন আপনারা 2026 সালের, কিন্তু অনেকের 2002 সালের আছে, তো ভুল করেও যেন এখানে 2002 সালের ডিটেলস না লিখে দেন, এটা 26 সালের হবে। 2026 সালে আপনার বিধানসভার ক্ষেত্র আর অংশ নম্বর মানে পার্ট নম্বর কী আছে সেটা ইংলিশে লিখে দেবেন। প্রত্যেকের 4টে অ্যাডাল্ট আছে, তো 4টে ভোটার কার্ড আছে, 4টে করে ভোটার কার্ড নাম্বার, বিধানসভার ক্ষেত্রের নম্বর এবং অংশ নম্বর লিখে দিতে হবে। তারপর দেখুন লেখা আছে বিভাগ, মানে আপনি জেনারেল কাস্ট, শিডিউল কাস্ট, আপনি কী কাস্ট সেটা টিক মেরে দেবেন। দেখুন এখানে জেনারেল কাস্টে আমি টিক মেরেছি, আপনি যেই কাস্ট আছেন সেই কাস্টে টিক মারবেন। তারপর দেখুন রেশন কার্ড, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, তো হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। দেখুন হ্যাঁ মেরেছি, তো ডিজিটাল কার্ড আছে বলেই হ্যাঁ লেখা আছে। আপনার কার্ডের ধরন কি, দেখুন এখানে কত ধরনের কার্ড থাকে, এএওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2, আর ভর্তুকিহীন একটা জেনারেল কার্ড হয় সেটা হচ্ছে ভর্তুকিহীন। তো আপনার যেটা আছে ভর্তুকি আপনি পাচ্ছেন, আপনার ধরুন এসপিএইচএইচ আছে তাই আমি এসপিএইচএইচে ঠিক মেরেছি, ঠিক আছে বন্ধুরা, এসপিএইচএইচ আছে বলে এসপিএইচএইচে ঠিক মারা আছে।
তারপরে দেখুন কি লেখা আছে, পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না। যদি তুলেন, রেগুলার তুলেন তাহলে হ্যাঁ লিখবেন, যদি না তোলেন তো না লিখবেন। ঠিক আছে বন্ধুরা, এগুলো সমস্ত ডিটেলস সঠিক ফিল আপ করবেন, কারণ আপনি যদি ভুল ফিল আপ করেন বা লুকাতে চান তো কিছুই লুকাবে না, সব জিনিস সরকার ইজিলি জানতে পেরে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, সঠিক লেখার চেষ্টা করবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে কি আছে, বাড়ির ধরন। আপনার বাড়িতে 3টে বা তার বেশি পাকা বাড়ি আছে, মানে তার বেশি রুম আছে, তো থাকলে অবশ্যই হ্যাঁ লিখবেন, আর না হলে না লিখবেন। যদি না থাকে তো সত্যি কথা লিখবেন, এতে কিছু যায় আসে না। আপনার 3টের বেশি বাড়ি হলেও টাকা পাবেন। সরকার বলে দেয় না যে 4টে কি 5টা বাড়ি থাকলে তাহলে আপনার টাকা দেওয়া হবে না, এরকম কিছু বলা নেই। তো অবশ্যই পাবেন বন্ধুরা। তো যেটা হবে সেটা হ্যাঁ বা না হলে না লিখবেন। পারিবারিক জমির মালিকানা। ঠিক আছে বন্ধুরা, যদি আপনার জমি থাকে তো হ্যাঁ লিখবেন, জমি না থাকলে না লিখবেন। অনেকে ভাড়া বাড়িতে থাকে, তো ভাড়া বাড়ি থাকলে যেখানে আপনার আসল বাড়ি, ভোটার কার্ড, আধার কার্ড দেখবেন আপনার আসল বাড়ি যে না আসল ঠিকানা, সেখান থেকে আপনাকে ফিল আপ করতে হবে। পারিবারিক জমির মালিকানা, তো হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন। আর তার সঙ্গে দেখুন এই ডকুমেন্টসগুলো লেখা আছে যে পর্চা, মিউটেশনের কপি, রেজিস্ট্রেশনের কপি, তারপরে হচ্ছে যে হাল লাগাদের তারিখ সহ জমির রেকর্ড কপি, এগুলো জমা দিতে হবে যখন আপনি এটা জমা দেবেন। তো দেখুন বন্ধুরা, তারপরে অপশানটা কি আছে, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। টোটাল জমির পরিমাণ সব মিলিয়ে কত হচ্ছে সেটা পর্চা দেখে, মানে আর মানে পর্চা দেখে আপনি ডিসাইড করবেন যে যোগ করে কত হচ্ছে। তো টোটাল আমি হিসেব করছি সব মিলিয়ে 5 শতক জমি আছে যাদের অ্যাপ্লাই হচ্ছে তাদের। তো সেইরকম লিখে দেবেন, কারো 20 শতক হলে 20 হবে, 30 হলে 30 হবে। তারপরে দেখুন লেখা আছে যানবাহন। আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মানে কমার্শিয়াল মোটর চালিত 4 চাকা আছে। যদি থাকে তো হ্যাঁ লিখবেন, যদি না থাকে তো না লিখবেন। তো বন্ধুরা, নেই বলে না লিখে দিয়েছি, আমি টিক মেরে দিয়েছি। আবার যদি থাকে তো হ্যাঁ লিখতে হবে, প্লাস এখানে হ্যাঁ লেখার পরে এখানে দেখুন লেখা আছে কটা গাড়ি আছে সংখ্যায় লিখতে হবে, একটা কি দুটো, আর গাড়ির নাম্বার লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখুন পারিবারিক সদস্যের স্বাস্থ্য বিমা, যদি থাকে তো হ্যাঁ, আর না থাকে তো না। তো বন্ধুরা, হ্যাঁ আছে, বেশিরভাগ মানুষেরই স্বাস্থ্যসাথী কার্ড আছে, তো এখানে টিক মেরে দেবেন, আর এখানে স্বাস্থ্যসাথী কার্ড বলে লিখে দেবেন। আর যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে সরকারি, তো সরকারি অপশানে টিক মেরে দেবেন। ঠিক আছে, আর প্রত্যেকটা সদস্যের যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডে নাম আছে, তাই প্রত্যেকটা সদস্যের টিক মারা হবে, এরমভাবে টিক মারা হবে। পেশা, তারপরে দেখুন লেখা আছে পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত ট্যাক্স মানে আয়কর বা পেশাগত কর প্রদান করেন। যদি করেন তো হ্যাঁ, যদি না করেন তো না। ঠিক আছে বন্ধুরা, তো না বলেই টিক মেরে মারা আছে, যেহেতু কর প্রদান করে না তাই না করা আছে। এই ব্যাপারটা আপনাদেরকে বলে দিই বন্ধুরা, অনেকের দেখবেন আইটি ফাইল আছে। ঠিক আছে, আইটি ফাইল অনেকের আছে, লোন নেওয়ার জন্য করেছে বা এমনি করে রেখেছে, ছোটোখাটো দোকান করে রেখেছে, কিন্তু তারা ট্যাক্স প্রদান করে না, ছাড়ের মধ্যে পড়ে। তো তাদেরকে অবশ্যই এটা না করতে হবে, কারণ ওরা তো ট্যাক্স দিচ্ছে না, ওদেরকে ফাইল বানাতে হয়। সেজন্য ফাইল বানিয়ে ছাড়ের মধ্যে করে রাখা আছে, তাই সেটা না হবে। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখুন লেখা আছে পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, তো যদি থাকে অবশ্যই দেবেন, আর না থাকলে না দিলেও চলবে। না থাকলে আপনি দিবেন কোত্থেকে। তো হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, দেখুন হ্যাঁ টিক মেরেছি। আর যার যার আছে তার নাম আর প্যান কার্ড নাম্বার লিখতে হবে। যেহেতু বাচ্চাগুলোর প্যান কার্ড নেই তাই লেখা নেই, অনুদাসেরও প্যান কার্ড নেই তাই লেখা নেই। ঠিক আছে বন্ধুরা, তো যার যার আছে তার নাম আর প্যান কার্ড নাম্বার পরপর দেখে দেখে লিখে দেবেন। তারপরে দেখুন কর্মসংস্থানের ধরন। হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি যেহেতু বয়স্ক, সে বেকার আছে তাই বেকারে টিক মারা আছে। এরকমভাবে সদস্য 1 মানে হচ্ছে যে হেড অফ দ্য ফ্যামিলির ওয়াইফ, তিনিও হচ্ছে বেকার তাই বেকারে টিক মারা আছে। তারপর হচ্ছে সদস্য 2, সে হচ্ছে যে পরিযায়ী শ্রমিক, মানে সে বাইরে কাজ করে, সোনার কাজে ব্যাঙ্গালোর বা দিল্লি, মুম্বাই বাইরে কাজ করে, পরিযায়ী শ্রমিক, সেজন্য টিক মারা আছে পরিযায়ী শ্রমিক হিসেবে। তারপর দেখুন বন্ধুরা সদস্য 3, মানে সদস্য 3 বলতে হচ্ছে অনু, যে লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করছে, বা এখানে আরেকজন লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করছে সদস্য 1, এখানে দুজনের অ্যাপ্লাই একসাথে হচ্ছে। তো বন্ধুরা এই ব্যাপারটা খেয়াল রাখবেন, একটা বাড়িতে একটা ফর্মেই লক্ষ্মী ভাণ্ডার দুজন, একটা বাড়িতে, তো বন্ধুরা এই ব্যাপারটা খেয়াল রাখবেন, একটা বাড়িতে যদি দুজন অন্নপূর্ণা ভাণ্ডার
পেতে চান তো একটা ফর্মেই সেটা আবেদন করা যাবে, যেহেতু ওই যে হ্যাঁ বলে অপশানটা ছিল ওই অপশান থেকে করা যাবে। ঠিক আছে বন্ধুরা, দেখুন 4 নম্বর সদস্য হচ্ছে স্টুডেন্ট ছিল, তাই এখানে হচ্ছে যে বেকার বলে অপশানে টিক মারা আছে। এটা আপনারা অন্যান্য অপশানে টিক মারতে পারেন, যেহেতু বাচ্চা আছে দুটো তাই অন্যান্য অপশানে টিক হবে। তারপরে দেখুন কি আছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তো বন্ধুরা, শিক্ষিত প্রাপ্তবয়স্ক কজন আছে, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক কজন আছে? তো বন্ধুরা দেখুন, শিক্ষিত প্রাপ্তবয়স্ক এইখানে দেখুন বন্ধুরা, এখানে তো 6 জন আছে, তার মধ্যে প্রাপ্তবয়স্ক হচ্ছে যে 4 জন, আর 4 জনই দেখুন প্রাপ্তবয়স্ক লেখা আছে, তাহলে বাচ্চাদের জিনিসটা লিখতে এখানে বারণ করা হয়েছে। ঠিক আছে, প্রাপ্তবয়স্ক 4 জনই হচ্ছে শিক্ষিত, তাই এখানে টিক মারা আছে। বন্ধুরা দেখুন, এইখানে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কর সংখ্যা এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা। তো বন্ধুরা দেখুন, শিক্ষিত অশিক্ষিত দুটো দুটো করে আছে। তো ছেলে বৌমা হচ্ছে শিক্ষিত আর মা আর বাবা হচ্ছে অশিক্ষিত, তাই দুটো প্রাপ্তবয়স্ক শিক্ষিত, দুটো প্রাপ্তবয়স্ক অশিক্ষিত হবে। টোটাল 6 জন আছে, দুটো বাচ্চার এখানে লেখা হচ্ছে না বন্ধুরা, তো উপরে যে 4 আছে এই লেখাটা হবে না, উপরে 2 হবে। ব্যাপারটা খেয়াল রাখবেন, উপরেও 2 নিচে 2, মানে দুটো অশিক্ষিত আছে দুটো শিক্ষিত আছে। তো বন্ধুরা কে কে অশিক্ষিত আছে দেখুন, হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে অশিক্ষিত, আর হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির ওয়াইফ সেও অশিক্ষিত, এবং শিক্ষিত হচ্ছে শোভন আর অনু। ঠিক আছে বন্ধুরা, এই ব্যাপারটা খেয়াল রাখবেন কার কী লেখা হচ্ছে। আর বাচ্চাগুলোর ব্যাপারে লেখার দরকার নেই, তাও এখানে টিক মেরে দিয়েছি যে বাচ্চারা হচ্ছে পড়ছে শিক্ষিত আছে, আপনি ওটা লিখতেও পারেন, কোনো অসুবিধা নেই। তারপর দেখুন লেখা আছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন ও বর্তমান ধারক, মানে আগে বা এখন কোনো মন্ত্রী বা কোনো পদে ধারক হিসেবে কাজ করছে, তাহলে হ্যাঁ হবে, যদি না থাকে তো না হবে। ঠিক আছে বন্ধুরা, যেহেতু নেই তো নাটে টিক মারা আছে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, তো যদি কেউ সরকারি পেনশনভোগী থাকে বয়স্ক, তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না থাকে তো অবশ্যই না করবেন। তারপর দেখুন লেখা আছে, কোনো সদস্য কি জিএসটি অধীন নিবন্ধিত আছে, যদি শোভনের ব্যবসা থাকে বড় সড়ো, তাহলে সে জিএসটি দিয়ে থাকলে সে হ্যাঁ লিখবে, আর না দিয়ে থাকলে না লিখবে। সে যেহেতু কাজ করে পরিযায়ী শ্রমিক, সেই জন্য সে না করেছে। তারপর দেখুন বন্ধুরা, এখানে পরিবারের মোট বার্ষিক আয়, মোট বার্ষিক আয় হচ্ছে বন্ধুরা, শোভনই শুধু এই বাড়িতে ইনকাম করে, আর সে বাৎসরিক 96,000 টাকা ইনকাম করে। এটা মোটামুটি লিখে দিলাম, যার যেটা ইনকাম আছে হিসেব করে দেখে আপনারা এখানে বসিয়ে নেবেন। ইনকামের সঙ্গে কোনো সঙ্গ নয় যে আপনি 20, যে আপনি একটু বেশি লিখে দিলে আপনার অসুবিধা হবে, তো আপনারা যেটা হিসেব সঠিক সেটা লিখে দেবেন, অসুবিধা কিছু নেই। তারপর দেখুন লেখা আছে, সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। তো বন্ধুরা, এই সিএ আবেদনে কারা করবে, যারা বাইরে থাকে, ইন্ডিয়ার বাইরে থেকে যারা এইখানে এসে রেজিস্ট্রেশন করবে, যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, বিদেশ থেকে এসে সিএ এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে আমাদের ইন্ডিয়াতে বসবাস করবে, তাদের জন্য এই অপশানটা আছে। আর যারা এই ব্যাপারটা নয় তাদের এখানে প্রযোজ্য নয়, প্রযোজ্য নয় বলে লিখতে হবে। যেহেতু সাধারণ মানুষ এখানেই আছে জন্ম থেকে, তাহলে এই অপশানটা হবে প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়। ঠিক আছে বন্ধুরা, আর যদি সত্যি সিএ অ্যাপ্লাই করে থাকে, এখানে নাগরিক নয়, বাইরে থেকে এসে সিএ এর মাধ্যমে এসেছে, তাহলে এইখানে আবেদন করা হয়েছে বা কী ব্যাপার আছে সেটা এখানে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে বেশিরভাগই প্রযোজ্য নয় হবে। তারপর দেখুন লেখা আছে, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, ইআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, যদি কোনো ক্রেডিট কার্ড থাকে তো এইখানে আপনি নাম্বার লিখবেন, আইডি সংখ্যা লিখবেন, যে তারিখে ইস্যু হয়েছে সেগুলো লিখবেন, আর যদি না থাকে তো এই অপশানটা অবশ্যই বাদ দিয়ে চলে যাবেন। তারপরে দেখুন লেখা আছে, যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি ট্রাইব্যুনালে থাকে তো হ্যাঁ অপশানে টিক মারবেন, আর যদি ট্রাইব্যুনালে নেই, নর্মালভাবে আছেন, আপনাদের 4 জন প্রাপ্তবয়স্ক মানুষ ভোট দিয়ে এসেছেন, তার মানে আপনার নিশ্চয়ই বাদ পড়েনি, তো অবশ্যই সেটা প্রযোজ্য নয় হবে। আপনারা ভোট দিয়েছেন, তাহলে কোনো ব্যাপার নয়, নর্মাল ব্যাপার, ভোট দিয়েছেন মানে ঠিক আছে, তার মানে এটা হবে প্রযোজ্য নয়, নর্মাল ব্যাপার, ভোট দিয়েছেন। আর যদি বাদ পড়ে গেছে তার মানে কি ট্রাইব্যুনালে আছে, ট্রাইব্যুনালে আছে হলে এটা হ্যাঁ টিক মারতে হবে যে হ্যাঁ
আমার মামলার বিবরণ যে ট্রাইব্যুনালে আছে তার মামলার বিবরণটা আপনাকে দিতে হবে। তাহলে যেহেতু প্রযোজ্য নয়, মানে নর্মালভাবে ভোট দিয়ে এসছে, তাই এটা প্রযোজ্য নয় হবে। বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যেমন দুটো শিশু আছে, আপনাকে প্রথমেই বলেছি আমি, রনি দাস আর মাম্পি দাস। সে রনি দাস 2 ক্লাসে পড়ে, বিদ্যালয়ে পড়ে, সরকারি স্কুলে পড়ে, সেজন্য লেখা আছে সরকারি। কিন্তু মাম্পি দাস হচ্ছে বন্ধুরা বেসরকারি স্কুলে পড়ে। মাম্পি দাস LKGতে পড়ে, MN প্রাইভেট স্কুলে পড়ে, বেসরকারি স্কুলে টিক মারা আছে দেখুন। তো যার যেটা যেখানে পড়ে বাচ্চারা সেটা টিক মারতে হবে, সঠিকভাবে লিখতে হবে। তারপরে দেখুন শিশুর টিকাকরণ। তো বন্ধুরা দেখুন শিশুর টিকাকরণ অবশ্যই দরকারি আছে, যেটা আমি খবর পেয়েছি যে টিকাকরণ থাকলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। টিকাকরণ করা হয়নি হলে টিকাকরণ করা হয়নি টিক মারবেন, আর হয়ে থাকলে অবশ্যই টিকাকরণ হ্যাঁতে টিক মারবেন। সম্পূর্ণ হয়ে গেছে নাকি টিক মারবেন, শুরু হয়েছে নাকি টিক মারবেন। ঠিক আছে, যদি সম্পূর্ণ হয়ে যায় তো সম্পূর্ণ হয়ে গেছে বলে টিক মারবেন, কত নম্বর সদস্য আছে টিক মারবেন। ঠিক আছে বন্ধুরা, এভাবে টিক মেরে দেবেন। এরপরে হচ্ছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি পান তো হ্যাঁ লিখবেন। তো এখন ডিবিটির মাধ্যমে শুধুমাত্র PM কিষাণ পাওয়া যায়। তো বন্ধুরা, তো হেড অফ দ্য ফ্যামিলি যে আছে সেই কিন্তু PM কিষাণ পায়, তাই সে PM কিষাণে হ্যাঁ মানে PM কিষাণ পায়, তাই সে প্রথমে এখানটা হ্যাঁ লিখেছে যে সে পায়। ঠিক আছে, কিন্তু এইখানে দেখুন এই যে ডান দিকে যে অপশানটা আছে হ্যাঁ, এখানে দেখুন যে ডান দিকে যে অপশানটা আছে হ্যাঁ হ্যাঁ করে লেখা আছে, এইখানটা কিন্তু ভুল করেও টিক মারবেন না। কেন? দেখুন এখানে উপরে কি লেখা আছে, আপনি কি PM কিষাণটা প্রত্যাহার করতে চান? প্রত্যাহার মানে আপনাকে ডিলিট করে দেবে, মানে আপনি PM কিষাণ আর পাবেনই না। ঠিক আছে বন্ধুরা, তো এই হ্যাঁ অপশানে ভুল করেও টিক মারবেন না। আপনারা হ্যাঁ বলবেন মানে উপরের হ্যাঁ অপশানে মারবেন যে হ্যাঁ আমি পাই, তাহলে এই উপরের অপশানে টিক মারবেন। ঠিক আছে বন্ধুরা, তারপর এরমভাবে দেখবেন কে কী পাচ্ছে সেটা ফিল আপ হবে। এরপরে দেখুন আর কিছু নেই, নর্মাল ব্যাপার। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত। তো এখানে সম্মতটাই অবশ্যই টিক মারতে হবে। আর এরপরে হচ্ছে যে বাদ দেওয়া, এখানে দেখুন লেখা আছে বাদ দেওয়া হলে কারণ কর্তৃক। তো এই জায়গাটাকে আপনাকে কিচ্ছু করা চলবে না। এই জায়গাটা যদি আপনার কোনো কারণে ফর্মটা বাদ যায়, যদি টাকা না পান, তো কী কারণে আপনার বাদ গেছে সেটা এখানে অফিস থেকে লিখে দেওয়া হবে এই জায়গাটায়। তো আপনারা এখানে সম্মতটাই শুধু টিক মারবেন, দিয়ে তারপরে নিচের দিকে আসবেন, আর এখানে আপনার বাড়ির একজনের সই করে নেবেন। ঠিক আছে, যেহেতু অনুদাস হচ্ছে শিক্ষিত, অনুদাস অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করছে, তাহলে অনুদাস এখানে সই করেছে। ঠিক আছে বন্ধুরা, এরকমভাবেই ফর্মটা ফিল আপ হয়ে গেল। আর নিচের দিকে যে অপশানটা আছে এই যে লেখা আছে দ্য এন্ড অফ দ্য ফর্ম, তো এরপরে আর আপনাকে কিছুই করা চলবে না। এই নিচের দিকেরগুলো দেখুন লেখা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এই নিচের জায়গাটা। ঠিক আছে, তো এইগুলো সব সরকারি জায়গা, এগুলো আপনাকে কিচ্ছু করা চলবে না। তো আপনার ফর্মটা ফিল আপ হয়ে গেল। এবার সমস্ত ফর্মটা ফিল আপ হয়ে গেলো, এর সাথে যা যা ডকুমেন্টস লেগেছে আপনি দেখতেই পেলেন, রেশন কার্ড, ব্যাংকের বই, আধার কার্ড, ভোটার কার্ড, পোলিও কার্ড, সব কিছু আপনাকে জেরক্স করে অ্যাটাচ করে পিন মেরে, আপনার যদি পৌরসভায় বাড়ি হয় তাহলে SDOতে জমা হবে বা পৌরসভায় জমা হবে, আর যদি আপনার পঞ্চায়েতে বাড়ি হয় তাহলে হয় পঞ্চায়েতে বা BDO অফিসে জমা হয়। নর্মালি পঞ্চায়েতেরগুলো BDO অফিস নিচ্ছে আর পৌরসভার SDO অফিস নিচ্ছে আমাদের এখানে। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা খোঁজখবর নেবেন আর ডকুমেন্টসগুলো ভালো করে জমা দিয়ে আসবেন।